তোমরা অনেকেই ব্লগের জন্য ওয়েট করে আছো, ইনবক্সে জানিয়েছো, তো ফাইনালি ওয়েট ইজ ওভার। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। সো এই ইয়ারের ট্রিপে আমরা গিয়েছিলাম গোয়াতে। তো ডে 1-এ আমরা কি কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আমাদের ট্রিপ স্টার্টিং ডেট ছিল 18, আর ওই দিন খুব সকালে উঠে আমরা রেডি হয়ে গাড়ি বুক করে বেরিয়ে পড়েছিলাম, কারণ এইবারে আমাদের ফ্লাইটটা ছিল একটু সকালের দিকে। ইচ্ছে করেই সকালের দিকে টিকিট নিয়েছিলাম যেন সেই দিনটা পুরোটা আমরা এনজয় করতে পারি। আর এই ট্রিপটা আমার কাছে একটু বেশি স্পেশাল ছিল, কারণ এই ট্রিপ অর্গানাইজটা পুরোটাই আমি করেছিলাম। যেহেতু আমরা ট্রাভেলিং করতে খুব ভালোবাসি, তাই বাঙালির দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং ছাড়াও একটা বড় ট্যুর আমাদের করতেই হয়। আর প্রতি বছরই লং ট্যুরে হয় ট্রাভেল এজেন্সি, না হয় আমাদের ফ্যামিলি, প্রত্যেকেই থাকে। বাট এই ট্রিপে ছিলাম অনলি আমরা 3 জন, তাই সব ফর্মালিটিস কমপ্লিট করে বোর্ডিং পাস নিয়ে আমরা রেডি ছিলাম উড়ানের জন্য। আর ওই যে দূরে আমাদের বাস দাঁড়িয়ে, তারপরে বাসে করে ফ্লাইটের কাছে পৌঁছালাম। গোয়া যাবার আনন্দে আর এক্সাইটমেন্টে আমি দূরে মাকে আর বোনকে ফেলেই চলে এসেছিলাম, এসে খুঁজেই পাচ্ছিলাম না। আর জানো তো, ফ্লাইটে গিয়ে না আমার এক জায়গায় একইভাবে বসে থাকতে একটুও ভালো লাগে না। ওঠার আগে থেকেই আমি ভাবছিলাম যে কখন টেক অফ করবে আর আমি গোয়া এক্সপ্লোর করব। প্রথমে গিয়ে মাকে আমি উইন্ডো সিটটা দিলেও পরে আমি সিটটা চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে একটু ফটো ভিডিও তুলতে তুলতেই পেয়ে গিয়েছিল আমাদের খিদে, কারণ সকালে ফ্লাইট থাকার জন্য আমরা কিচ্ছু খেয়ে আসতে পারিনি, জাস্ট কফি খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তাই জন্য ফ্লাইটে অর্ডার করেছিলাম একটা কোল্ড ড্রিঙ্ক অ্যান্ড নুডলস। নিজেকে এখানে একটু চিল দেখালেও অ্যাকচুয়ালি আমি এতটাও চিল ছিলাম না, কারণ ফার্স্ট টাইম একটা এত বড় রেসপন্সিবিলিটি নিয়েছি। নিজের স্টেট ছেড়ে এত দূরে যাওয়া, তারপর হোটেলস, গাড়ি, টিকিটস এক্সেট্রা সমস্ত কিছু নিজের হাতে অনলাইন বুকিং করা, সেগুলো আদেও ফ্রড নাকি এই সবই আমার মাথায় ওই টাইমে ঘুরছিল। বাট ল্যান্ডিং এর সময় যখন এই ভিউটা দেখলাম তখন আমারও মনটা একটু খুশ হয়ে গেল। তখন শুধু ভাবছিলাম যে কখন ল্যান্ড করবে আর কখন আমি আমাদের ফার্স্ট যে রিসর্টটা ওখানে যাব। গোয়া যাওয়ার স্বপ্ন ছিল আমার ছোটবেলা থেকে, আর যখন ছোটবেলার স্বপ্ন আমি এইভাবে পূরণ করতে পারলাম তখন তো দিলটা আলাদাই গার্ডেন হয়ে গেল। আর তারপরেও শুধু নিজে না, নিজের মাকে আর বোনকেও ঘোরানো, সো দুটো মিলিয়ে আমি ছিলাম খুবই খুশি। ফ্লাইট থেকে নেমেই আমাদের গাড়ি রেডি ছিল। গাড়িতে যাওয়ার সময় প্রথম দিকে রাস্তা দেখে আমাদের কলকাতার কথা মনে পড়লেও একটু যেতে না যেতেই যখনই একটু পাহাড়ের মুখ দেখলাম তখন আরো ভালো লাগা শুরু হলো। আর যদি কোনো পাহাড় প্রেমী পাহাড় আর সমুদ্র একসাথে পায় তাহলে আর কি চাই। তারপরে এই মনোরম পরিবেশ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। আমাদের রিসর্টের নাম ছিল কোকোস বিচ রিসর্ট, যেই রিসর্টটা কোনো রূপকথার গল্পর থেকে একটুও কম না। আর এটা ছিল একদম পালোলেম বিচের কাছে। রুমে বসে বসে যেন আমরা পালোলেম বিচের সানসেট দেখতে পাই, এই জন্যই এই রিসর্টটা বুক করেছিলাম। এই রিসর্টটা আমি তোমাদের আগেও একটা রিলসের মাধ্যমে দেখিয়েছিলাম, যেটা খুবই সুন্দর, খুবই অপূর্ব। আর একটা কথা, যারা যারা ভাবে গোয়াতে নিজের ফ্যামিলি নিয়ে আসা যায় না, অনলি ফ্রেন্ডসদের সাথেই আসতে হয়, তাদেরকে বলবো তোমরা একেবারে খুবই ভুল ধারণাতে আছো। যদি তোমরা আমাদের মতন ওপেন মাইন্ডেড হয়ে থাকো তাহলে তোমরা নিজের মা, বাবা, ফ্যামিলি সবাইকে নিয়ে গোয়া ভিজিট করতে পারো। আর ওই দিন ব্রেকফাস্টের জন্য মা বাড়ি থেকেই রুটি আর কাবলি ছোলা করে নিয়ে গিয়েছিল, তো আমরা বসে বসে ওটাই খাচ্ছিলাম আর ভিউ এনজয় করছিলাম। নিজেদের ব্রেকফাস্ট শেষ করেই আমার বোন নেমে পড়েছিল বিচে। নর্মালি আমরা দীঘা, পুরী গেলে কালো হয়ে যাবার ভয় সমুদ্রে চান করি না, বাট এখানে গিয়ে এরকম একটা সিনারিও দেখে আমরা নিজেদের আর আটকাতে পারি। ছোটবেলায় এরকম পাহাড়ের পাশ দিয়ে সমুদ্র আমরা ড্রয়িং বুকে আঁকতাম, আর এখন যখন এরকম একটা দৃশ্য আমরা নিজেদের চোখের সামনে দেখছি তখন কেউই আর আটকে রাখতে পারে না নিজেকে। তখন আর এসব কিছুই মাথায় আসেনি যে ট্যান পড়বে, কালো হয়ে যাব, কি হবে। আর গোয়া যাবার আগে পর্যন্ত আমি জানতাম যে আরাম্বল বিচ বা রাশিয়ান বিচে গেলে হয়তো আমরা অ্যাংলো ইন্ডিয়ানদের দেখতে পাবো, ওখানে নর্মাল ইন্ডিয়ানদের হয়তো প্রবেশ নিষেধ, এইসবই শুনে গেছিলাম। বাট গিয়ে দেখলাম সমস্তটাই একদমই ভুল। আমরা যে রিসর্টটায় ছিলাম তার সামনে ইন্ডিয়ান থেকে অ্যাংলো ইন্ডিয়ান বেশি মাত্রায় ছিল। আর এখানকার ডগিগুলোও খুব কিউট। আর আশ্চর্যভাবে প্রথমবার দেখলাম যে কোনো ডগিও সমুদ্রে গিয়ে চান করছে। তো এরকম ভাবে বিকালটা এনজয় করতে করতে সানসেটের টাইমও হয়ে গেল। আর এই হলো সেখানকার সানসেটের টাইম, মানে এক ঝলকের মধ্যে যেন পুরোটাই চেঞ্জ হয়ে গেল, যেটা হয়তো এখানে বলে আমি কাউকেই বোঝাতে পারবো না। আর সানসেট হতে না হতেই বিচের পাশে যে এরকম টেবিল ছিল এখানে ক্যান্ডেল জ্বালানো শুরু হয়ে গেল। বাট আমাদের বাঙালিদের যা স্বভাব, কোথাও গেলে কিছু খাই না খাই, মার্কেটিং তো আগে দরকার। তাই আমরা 3 মামে ঘুরতে ঘুরতে মার্কেটটা ঠিক খুঁজে নিয়েছিলাম। আর মার্কেটে গিয়ে মার্কেটের প্রাইস দেখে তো আমরা আরো অবাক হয়ে গেলাম। যে সমস্ত ক্রোশেটের সেটগুলো যেগুলো আমরা এখান থেকে 500 টাকা 800 টাকায় কিনে নিয়ে গেছি, ওখানে অনলি 200 টাকা করে বিক্রি হচ্ছে। ওখানকার মার্কেটটা দেখে অল্প হলেও একটু একটু পস্তে ছিলাম। তারপর একটা টুপি নিয়ে নিয়েছিলাম এখান থেকে, আর অ্যাঙ্কলেটও নিয়ে নিয়েছিলাম।
তারপরে আমরা চলে গেলাম বিচের পাশে একটু ক্যান্ডেল লাইট ডিনার করব বলে, কারণ সমুদ্রের পাশে এরকম ক্যান্ডেল জ্বালিয়ে ডিনার একটু হলেও ব্যাপারটা আমার কাছে নতুনত্ব লেগেছিল। আর সব থেকে বেশি কষ্ট লেগেছে কোথায় জানো? যেটা সব থেকে কম দাম, মানে অ্যালকোহল, যেটা আমরা তিনজনের মধ্যে কেউই নিই না। তো সেই দিক থেকে আমাদের একটু রিগ্রেট থেকে গেছে। বাট পুরো গোয়াতে আমরা অ্যালকোহলের বদলে স্প্রাইট, থামস আপ এইসব দিয়েই কাজ চালিয়েছিলাম, এই জন্য গলাটা আজকে একটু একটু ভেঙে আছে। আর স্টার্টারে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন ফ্রাই, ললিপপ এসব। অ্যালকোহল নিই বা না নিই, পার্টি করাতে যেন কোনো কমি না থাকে। আর এখানে আমি স্টার্টার গুলো নিয়ে একটু সোয়াগ দেখিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম। আর পাশে চলছিল এরকম ভাবে একটা আগুন বালির মধ্যে। এরকম একটা পরিবেশ যদি থাকে না, সেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে কোনো দ্বিধা নেই। তো এইসব করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল। বাট সত্যি কথা বলতে ওখানে মেয়েরা অনেক সেফ, অ্যাটলিস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে তো অনেকটাই সেফ। আর রাত্রিবেলায় আমরা এই খাবারগুলো অর্ডার করেছিলাম। এখানে ছিল নুডলস, ফ্রাইড রাইস এন্ড চিকেন। সো আজকে এটুকুই, দেখা হবে ডে 2 এর ব্লগে।